ইরজান রায়হানকে বলল, যদি চিৎকার করো তাহলে এই প্লেটটা দিয়ে তোমার গলাতে এক টান দেব। অনেক রক্ত বের হবে। হাসপাতালে নেওয়ার আগেই তুমি মারা যাবে। তবে এর থেকেও কষ্টকর একটা ব্যাপার আছে। ইলজানের কথা শুনে রায়হান ভয়ার্থ চোখে ইলজানের দিকে তাকিয়ে বলল, কি সেটা? ইলজান হাসতে লাগলো। রায়হানকে বলল, তোমার পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান সবাই জীবিত আছে, তাই না? রায়হান ভয়ার্থ কণ্ঠে বলল, হ্যাঁ। ইলজান মৃদু হেসে বলল, আর থাকবে না। তোমার কবরে মাটি দেওয়ার জন্য কেউ থাকবে না। আচ্ছা ধরো তুমি মারা গেলে, অথচ তোমার পরিবার কেউ তোমার খাটিয়া ধরতে পারল না। তোমার ছেলে মেয়ে কবরে মাটি দিতে পারল না। তোমার জন্য কান্না করার মতো কেউ থাকলো না। কেমন হবে ব্যাপারটা? তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে কম করে হলেও 5 টুকরো করব। অর্ধেক তোমাকে দেব, আর বাকি অর্ধেক আমি নেব। বাবা ছেলে হাজবেন্ড হিসেবে অর্ধেকটা তোমার প্রাপ্য। এত কষ্ট করে 5 টুকরো করব, তার জন্য আমি অর্ধেক প্রাপ্য। তুমি প্লিজ পুরো টুকরোগুলো নিতে চেও না। তবে হ্যাঁ, আমি ভিডিও করে রাখবো, তারপর তোমাকে পাঠাবো। তোমার কাছে ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে। এর জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না। ইরজানের কথা শুনে ভয়ে রায়হানের গলা শুকিয়ে গেল। এরকম ভয়ঙ্করভাবে কাউকে হুমকি দেওয়া যায় তা রায়হান কল্পনাও করেনি। রায়হান খুব ভালোভাবে বুঝতে পারছে ইলজান কোনো সুস্থ মানুষ না। রায়হান ইলজানকে বলল, আপনি কি চান আমার থেকে? আপনি যা বলবেন আমি তা করব। দয়া করে আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। ইলজান রায়হানের মাথায় হাত রেখে বলল, অনেক বুদ্ধিমান ছেলে তুমি। ভবিষ্যতে অনেক উন্নতি করবে। এখন তোমাকে যা জিজ্ঞেস করব প্রথমবারেই উত্তর দিবে। যদি ভুল কিছু বলো তাহলে তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য একটা করে অঙ্গ হারাবে। যতবার ভুল উত্তর দেবে ততবার এমন হবে। আমার কথা হয়তো বিশ্বাস নাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। নিজের পরিবার নিয়ে যদি রিস্ক নিতে চাও, নিতে পারো। পরে দেখা গেল তোমার ছেলের হাত পা পাওয়া গেল না। রায়হান বলল, দয়া করে এমন করবেন না। আপনি যা বলবেন আমি সঠিক উত্তর দেব। ইলজান বলল, তুমি জেলে কেন? কি অপরাধের জন্য এসেছিলে? রায়হান বলল, আমি ড্রাগ কেসে এসেছি। নাহিয়ান আমাকে ধরেছে। ড্রাগের সাথে জড়িত সবাইকে ধরেছে, আর লিডারকে গুলি করে মেরেছে। ইলজান বলল, ড্রাগ লিডারকে নাহিয়ান মেরেছে? এটা তুমি নিজের চোখে দেখেছো? না, শুনেছি। ড্রাগ লিডারকে মারার পরই আমরা সবাই ধরা পড়ি। আমরা সবাই স্টুডেন্ট টিচার রূপে ছিলাম। ধরা পড়া অসম্ভব ব্যাপার ছিল। একমাত্র ড্রাগ লিডার আমাদের পরিচয় জানতো। আমরাও জানতাম না ড্রাগ লিডার কে ছিল। নাহিয়ান অনেক বছর ড্রাগ লিডারের পেছনে ছিল। তাকে ধরে ড্রাগের ব্যবসা ধ্বংস করে দেয়। ইলজান বলল, অনেকে চিনিস? হ্যাঁ, মেয়েটা অনেক ভদ্র ছিল। আমি যেই ভার্সিটির টিচার ছিলাম, মেয়েটা সেখানের ছিল। কানাডা থেকে এসেছিল। ওর ভাই থাকতো ওর সাথে। মেয়েটার মা বাংলাদেশি আর বাবা কানাডিয়ান ছিল। মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল। অন্য মেয়েদের মতো ছিল না। ওদের সাথে পার্টিতে যেত না, আড্ডা দিত না। ইলজান বলল, অনির ক্লাসে কে কে ড্রাগ ব্যবসার সাথে জড়িত ছিল? হিয়া, আরিয়ান, রাফসান, আয়ান। ইলজান বলল, এদের সম্পর্কে জানি। এদের সবাইকে আহনাপ আর আমি মেরেছি। এখন কারো নাম বল যে ভদ্র অথচ সব কিছুর সাথে জড়িত ছিল। এরাই জড়িত ছিল। হিয়া আর ওর বেস্ট ফ্রেন্ডরা জড়িত ছিল। হৃদিকে চিনো? রায়হান বলল, এই নামটা শুনেছি। যেদিন নাহিয়ান আক্রমণ করে তার আগের দিনই আমি এই হৃদিকে নাহিয়ানের সাথে দেখেছিলাম। আমি খবরটা ড্রাগ লিডারের কাছে পাঠিয়েছিলাম। হৃদি আমাদের সাথে জড়িত ছিল না, তবে পার্টি করে বেড়াতো। অনেক ছেলেদের সাথে টাইম পাস করতো। যাকে ভালো লাগতো তার সাথে সম্পর্ক করত। এত কিছু তুমি কিভাবে জানো? আমার ভার্সিটিতে ড্রাগের দায়িত্বে ছিলাম আমি। আমার ক্লাসের প্রতিটা স্টুডেন্ট সম্পর্কে আমি সবসময় খোঁজ নিতাম, যাতে কেউ কখনো আমাদের নিয়ে সন্দেহ করলেও বুঝতে পারি। ইজান হাসতে লাগলো। রায়হান বলল, দয়া করে আমার পরিবারের কোনো ক্ষতি করো না। আমি যা জানি সব তোমাকে বলে দিয়েছি। ইজান ব্লেডটা রায়হানের গলাতে ধরল, তারপর আবার নিজের হাতের কাছে নিয়ে আসলো। ইজান ব্লেড দিয়ে ওর নিজের হাত পা পেট কাটতে লাগলো আর হাসতে লাগলো। এটা দেখে রায়হান ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। অন্যদিকে ইলজানের হাত পা পেট থেকে রক্ত বের হতে লাগলো। ইলজান এমনভাবে হাসতে লাগলো যেন ওর ভালো লাগছে। রায়হানকে বলল, পুলিশ বা নাহিয়ানকে কিছু বললে তোমার পরিবারের সবাই 5 টুকরো হয়ে যাবে। ইলজান অজ্ঞান হয়ে গেল অতিরিক্ত রক্ত পড়ার কারণে। তিহা নাহিয়ানকে বলল, আমি ইলজানের ভয়াবহ রূপ দেখেছি। ইলজান মোটেই আহনাপের মতো শান্ত নয়।
ইলজান সবসময় সব কিছুর প্ল্যান করে রাখে। ও যা করে তার পিছনে অবশ্যই কোনো কারণ লুকিয়ে আছে। ইলজান কেন আদালতে বলল ও অন্য আসামির সাথে থাকতে চায়? অন্য আসামির কথা শুনতেই নাহিয়ানের কিছু একটা মনে পড়ল। নাহিয়ান জেলের দায়িত্বে থাকা পুলিশকে কল দিয়ে জিজ্ঞেস করলো, ইলজানকে কোন আসামির সাথে রাখা হয়েছে? ইলজানকে ড্রাগ কেসের আসামির সাথে রাখা হয়েছে স্যার। নাহিয়ান কল কাটতেই যাবে, তখনই বলল, স্যার, মাত্র খবর পেলাম ইলজান আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা ওকে আমাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছি স্যার। আমরা নিশ্চিত না ইলজানকে বাঁচাতে পারবো কিনা। নাহিয়ান চিন্তিত হয়ে পড়ল। নাহিয়ান বুঝতে পারছে না কি হচ্ছে এসব। ইলজান কি করার চেষ্টা করছে? নাহিয়ানকে চিন্তিত থাকতে দেখে তিহা বলল, কি হয়েছে? নাহিয়ান তিহাকে বলল, ইলজান আত্মহত্যার চেষ্টা করেছে, বাঁচবে কিনা নিশ্চিত না। তিহা অবাক হয়ে গেল, ভাবতে লাগলো, অন্যকে মেরে আর আনন্দ হয়, যার আনন্দ হয় সে নিজে কেন আত্মহত্যা করতে চাইবে? ইলজানকে হাসপাতালে নিয়ে আসা হলো। ইলজান এখন অজ্ঞান আছে। ডাক্তার ইলজানের চিকিৎসা করছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, রক্ত পড়া বন্ধ করেছি আমরা, আশা করা যায় কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। নাহিয়ান ডাক্তারকে বলল, ইলজান ফাঁসির আদেশ পাওয়া একজন আসামি, ভয়ঙ্কর একজন খুনি। কখন কি করবে তা আমাদের কল্পনার বাহিরে। তাই আমরা পুরো হাসপাতালে পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করব। ইলজানের সাথে আমাদের অনুমতি ব্যতীত বাহিরের কাউকে দেখা করতে পারবেন না। আশা করি আপনারা আমাদের সাহায্য করবেন। ডাক্তার নাহিয়ানকে বলল, অবশ্যই। ইলজান সম্পর্কে যা শুনেছি তাতে এরকম একজন সাইকো কিলার যা খুশি করতে পারে। এরকম বাজেভাবে কোনো সাইকো নিজেকে আঘাত করবে না। আমি যতটা জানি, সাইকোরা কখনো নিজেদের আঘাত করে না। অন্যদের আঘাত করার মাধ্যমে এরা অন্যরকম এক প্রশান্তি পায়। আপনারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। আমি হাসপাতালে কোনো ক্ষতি দেখতে চাই না। নাহিয়ান বলল, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমরা করব সহযোগিতা। অনেকক্ষণ পর ইলজানের জ্ঞান ফিরে আসলো। ইলজান নিজেকে হাসপাতালের বেডে দেখলো। ওর হাত পা শিকল দিয়ে বাঁধা আছে। ইলজান চিৎকার করতে লাগলো। পুলিশ ডাক্তার সবাই ইলজানের কাছে আসলো। ইলজান বলল, আমাকে এরকম শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কেন? আমার হাতে একটা ব্লেড দাও, আমি বাঁচতে চাই না, প্লিজ দাও, আমার ভালো লাগছে না। ইলজানের এমন আচরণে সবাই অবাক হয়ে গেল। নাহিয়ানের টিমের সবাই ভাবতে লাগলো, ইলজানের হঠাৎ কি হলো? মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো নাকি? ডাক্তারকে জিজ্ঞেস করলো, এর কি হয়েছে ডাক্তার? এরকম আচরণ কেন করছে? বুঝতে পারছি না। মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো কিনা তাও বুঝতে পারছি না। আপনারা ইলজানকে কোনো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন। তারা বলতে পারবে ইলজানের এমন আচরণের কারণ। নাহিয়ানের টিম মেম্বাররা নাহিয়ানকে কল কল দিল। কিছুক্ষণ পর নাহিয়ান আসলো। ইলজান নাহিয়ানকে দেখে বলল, আমাকে একটা ব্লেড দাও ভাই, সবার কাছে চেয়েছি কেউ দিল না, আশা করি তুমি দিবে। ইলজানের এমন আচরণে নাহিয়ান অবাক হয়ে গেল। তবে নাহিয়ান এটাও বুঝতে পেরেছে ইলজান হয়তো ইচ্ছে করে এমন করছে, কিন্তু এসব করে ওর কী লাভ? ইলজান কি সত্যি আত্মহত্যা করতে চাইছে, নাকি ওটা ওর অভিনয়? নাহিয়ান ওর টিমের মেম্বারকে বলল, একটা প্লেট নিয়ে আসতে। নাহিয়ান বলল, আপনি কি করছেন? দেখতে পাচ্ছেন কি হচ্ছে, তারপরও তার কাছে প্লেট দিচ্ছেন আপনি? নাহিয়ান বলল, আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। আমি ইলজানকে ভালো করেই চিনি। এটা ওর অভিনয়। ইলজান কখনোই আত্মহত্যা করবে না। ডাক্তার বলল, আমরা তার ক্ষতগুলো দেখেছি। এরকম ক্ষত অভিনয় করলে কখনোই হতো না। ক্ষত দেখে এটাই স্পষ্ট যে ইলজান আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ব্লেড নিয়ে আসলে নাহিয়ান প্লেটটা ইলজানের হাতে দিল। ইলজান ব্লেডটা পেয়ে অনেক খুশি হলো। নাহিয়ানকে বলল, ধন্যবাদ তোমাকে। ইলজান ব্লেড দিয়ে ওর গলা কাটতে যাবে, তখনই নাহিয়ান বাধা দিয়ে ব্লেডটা নিয়ে গেল। ইলজান চিৎকার করে বলতে লাগলো, দয়া করে আমাকে ব্লেডটা দাও প্লিজ, আমার এখনই গলা কাটতে হবে। তোমরা বুঝতেছো না, প্লিজ দাও। ইলজানের এমন আচরণে নাহিয়ান সহ উপস্থিত সবাই অবাক হয়ে গেল। নাহিয়ান এখন নিশ্চিত ইলজান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইলজান কখনই এমন আচরণ করেনি। ইলজানের আইনজীবী আদালতের কাছে অনুরোধ করেছে ইলজানকে যাতে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালত ও তার কথায় সম্মতি দিয়েছেন। যতই ফাঁসির আসামি হোক না কেন, অসুস্থ অবস্থায় তাকে ফাঁসি দেওয়া যাবে না। ফাঁসি দিতে হলে আগে পুরোপুরি সুস্থ করে তুলতে হবে। আর ইলজানের এখন যে অবস্থা, তাতে এটা স্পষ্ট ইলজান ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে অতি দ্রুত ইলজানকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হোক এবং সুস্থ না হওয়া পর্যন্ত ইলজানকে সব ধরনের জিজ্ঞাসাবাদ থেকে বিরত রাখা হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী ইরজানকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যেখানে আহনাব ছিল, ইরজানও সেখানে নিয়ে নিয়ে যাওয়া হলো। নাহিয়ান আরও একবার তিহার উপর ভরসা করে আছে। নাহিয়ান ওর টিমের সাথে ইরজানের নিরাপত্তা নিয়ে মিটিং করছে। এমন সময় ওদের সিনিয়র পুলিশ আসলো। নাহিয়ানকে বলল, তোমরা ইরজানকে যতটা ভয়ঙ্কর ভেবেছ, ইরজান তার থেকেও বেশি ভয়ঙ্কর। কানাডা পুলিশ থেকে আমাদের জন্য 2জন সাইকো কিলার সম্পর্কে খবর আসে, যারা বাংলাদেশে লুকিয়ে আছে। কানাডা পুলিশ এতদিন সেই সাইকো কিলারদের সম্পর্কে অনেক তদন্তের পর তাদের ছবি পেতে সক্ষম হয়েছেন। তারা আমাদের সাহায্য চাইছেন। নাহিয়ান দুটো ছবি দেখার পর থমকে গেল। যেখানে একটা ছবি ইরজানের, অন্যটা ছিল আহনাফের, যাকে নাহিয়ান নিজে মেরে ফেলেছে। আহনাফের কথা তো নাহিয়ান জানে, তবে ইরজান যে কানাডায় ছিল সেখান থেকেই সাইকো কিলার তা জানতো না। নাহিয়ানকে বলল, এরা দুজন নাকি আমাদের ধারণার থেকে ভয়ঙ্কর। এরা ভয়ঙ্কর সব পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত। আমি তাদেরকে আহনাফ সম্পর্কে বলেছি। ইরজানকে তাদের হাতে তুলে দিতে হবে। ইরজানের চিৎকার চিকিৎসার জন্য তিহা আসলো, যেমনটা আহনাফের সময় এসেছিল। তবে এবার তিহার সাথে একজন নার্স আর 2জন পুলিশ আছে। তিহাকে দেখে ইরজান বলল, ম্যাডাম, আপনার কাছে ব্লেড হবে? তিহা স্বাভাবিকভাবেই বলল, ব্লেড দিয়ে কী করবেন? ইরজান বলল, আমার প্রচণ্ড গলা ব্যথা করছে, তাই গলা কেটে ফেলবো। প্লিজ ম্যাডাম, সাহায্য করুন। তিহা বলল, আচ্ছা, সাহায্য করব, তবে আমার সব কথা আপনাকে শুনতে হবে। ইরজান হাসতে লাগলো তিহার কথা শুনে। তিহাকে বলল, আহনাফকেও এরকম বলেছিলেন তাই না ম্যাডাম? আহনাফ আপনার সব কথা শুনেছিল, তাই তো আপনার জন্য জীবন দিয়ে দিল। এখন কি আপনি চান আমি আপনার সব কথা শুনে আপনার জন্য জীবন দিয়ে দিই? আপনারা ডাক্তার, তবে অভিনয়টা ভালো জানেন। কাউকে ধরার জন্য ভালোবাসাকে ফাঁদ হিসেবে বেছে নেন। ভালোবাসায় আসলে এতটাই মায়া যে অসুস্থ মস্তিষ্কের আহনাফকে বশ করে নিলেন। তবে ম্যাডাম, আপনাকে একটা কথা বলে দিই, আমিটা আমাতেই সীমাবদ্ধ। আমি নিজেকেই ভালোবাসি না, সেখানে অন্য কারো মায়া পড়া অসম্ভব ব্যাপার। দরকার হলে ব্লেড দিয়ে নিজের গলা কেটে দেব, তারপরও কারো মায়ায় পড়ব না। নাহিয়ানকে বলল, আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছি। আহনাফ নিজের ক্ষতি করে না, তবে ইলজান সম্পূর্ণ বিপরীত। ইলজান ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করে। এটা শুনে নাহিয়ান থমকে গেল। নাহিয়ান ভাবতে লাগলো, তাহলে ব্লেড দিয়ে আঘাত করা ইলজানের প্ল্যান ছিল? ইলজান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেনি, তাদের বোকা বানিয়েছে। এখন তো তিহা ইলজানের চিকিৎসার দায়িত্বে আছে। ইলজান তিহার কোনো ক্ষতি করবে না তো? নাহিয়ান ভয় পেয়ে গেল অনেক। তিহাকে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না। ইলজান তিহাকে বলল, কারো মায় পড়া মানে নিজের ধ্বংস ডেকে আনা। সেটা আমার থেকে ভালো আর কে জানবে ম্যাডাম, আহনাফ যখন শেষবার আপনাকে ভালোবাসার কথা বলেছিল, তখন আপনার আহনাফের চোখের দিকে তাকানো দরকার ছিল। তিহা ভয় পেয়ে গেল। ইলজানকে বলল, আহনাফের সাথে আপনার কিসের সম্পর্ক? আপনি কি এখন আমার কাছ থেকে আহনাফের প্রতিশোধ নিতে এসেছেন? ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, আমার ভাই আহনাফ। তিহার রুম থেকে বের হতে যাবে, তখনই ওর পাশে থাকা নার্স তিহার গলাতে বন্দুক ধরল। রুমের ভেতর পুলিশও এসে পড়েছে, কিন্তু তিহা জিম্মি থাকায় তারা কিছু বলতে পারছে না। নার্স পুলিশকে বলল, ইলজানের শিকল খুলে দাও। নার্সের এমন আচরণে তিহা অবাক হয়ে গেল। নার্সকে বলল, এটা তুমি কি করছো রাফা? রাফা না ম্যাডাম, আরভি। ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, প্ল্যান ম্যাডাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্ল্যান করা। আপনারা সবাই আমার প্ল্যানের অংশ। কিভাবে এটা সমাপ্তি হবে সেটা আমি ঠিক করব। নাহিয়ান না, পুলিশ স্যার, তাড়াতাড়ি শিকল খুলে দেন। এই আরভি মেয়েটা বড্ড রাগী। দেরি হলে দেখা যাবে তিহা ম্যাডামের গলাতে গুলি করে দেবে। সেটা একদমই ঠিক হবে না স্যার। পুলিশ ইলজানের শিকল খুলে দিল। ইলজান উঠে দাঁড়ালো, 2 হাত প্রসারিত করে বলল, আরভি বেবি, এবার তাহলে যাওয়া যাক। পুলিশ বলল, আমরা তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি। এবার তিহা ম্যাডামকে ছেড়ে দাও। তারপর আপনারা আমাকে আর আরভিকে গুলি করে মেরে দিবেন, তাই তো? তিহা ম্যাডাম আমাদের সাথে যাবে। নাহিয়ান হাসপাতালে আসার পর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরা নাহিয়ানকে সব কিছু বলল। নাহিয়ান বুঝতে পারছে না এখন কি করবে। ইলজান এখন আরও ভয়ঙ্কর হয়ে যাবে। কতজনকে খুন করবে তার ঠিক নেই। নাহিয়ান পুরো শহরে পুলিশের নিরাপত্তায় নিজেকে নিয়েছে। ইলজানকে জীবিত অথবা মৃত নিয়ে আসার আদেশ দেওয়া হয়েছে।
পুরো শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নাহিয়ান জেলে আসলো। সেখানে ইলজানকে অন্য আসামিদের সাথে রাখা হয়েছিল। নাহিয়ান একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। এখন শুধু রায়হান বাকি। রায়হানকে নিয়ে আসা হলো। নাহিয়ান বলল, আমি জানি ইলজান তোর সাথে শেষবার কথা বলেছিল, ড্রাগ লিডার সম্পর্কে জানতে চেয়েছে। স্যার, আপনি ভালো করে জানেন ড্রাগ লিডার সম্পর্কে আমরা কেউ জানি না। ড্রাগ লিডারকে আপনি মেরে তার থেকে ইনফরমেশন নিয়ে আমাদের সবাইকে ধরেছেন। আমি ইলজানকে এটা বলেছি। ইলজান আমাকে ড্রাগ লিডার সম্পর্কে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি জানি না স্যার। ওর সাথে এত বছর কাজ করেও আমরা জানি না ড্রাগ লিডার কে। ইলজান কি করার চেষ্টা করেছে আমি জানি না স্যার। আমাকে এসব জিজ্ঞেস করার পর নিজের হাত পা পেট ব্লেড দিয়ে কাটতে লাগলো। তিহা ইলজানকে বলল, আপনি এর আগেই আমাকে কিডন্যাপ করেছেন। আপনি কি চাইছেন আমার কাছ থেকে? ইলজান বলল, সরি ম্যাডাম, আর কিডন্যাপ করব না। স্যার, আমরা ওই ডিভাইসের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। খবরটা শুনে নাহিয়ান খুবই খুশি হলো। অবশেষে ইলজানের লোকেশন ট্র্যাক করা গেল। নাহিয়ান শহরের সমস্ত পুলিশকে অ্যালার্ট করে দিয়েছে। ওর টিম মেম্বারদের নিয়ে ইলজানের লোকেশনে চলে গেল। রুমের ভেতর প্রবেশ করতে নাহিয়ান অবাক হয়ে গেল। পুরো রুমে শুধু পেইন্টিং। ইলজান এখন পর্যন্ত যা যা করেছে সব কিছুর পেইন্টিং। হঠাৎ একটা পেইন্টিং দেখে নাহিয়ান চমকে গেল, কারণ সেই পেইন্টিংয়ে তিহার ছবি ছিল, সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন। নাহিয়ান পেইন্টিংগুলো পরীক্ষা করাতে দিল। নাহিয়ান ওর টিম মেম্বারদের বলল, ইলজানকে ধরতে যে মেয়েটা আমাদের সাহায্য করেছিল, আমরা তার বাসায় যাব। স্যার, সেখানেও অলরেডি পুলিশ আছে। ইলজান কি করবে তা আমরা কেউ জানি না। আমি ওই মেয়েটার জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। আরবি ইলজানকে বলল, পুলিশ শহরে রেড অ্যালার্ট জারি করেছে। তুমি এর যেরকম প্ল্যান করেছো সেই রকমই হচ্ছে। ওরা আমাদের ফাঁদে পা দিচ্ছে। তিহা বলল, আপনি কেন এমন করছেন? এত মানুষের জীবন নিচ্ছেন। অনির প্রতিশোধ আহনাফ নিয়েছে, তাহলে আবার কেন এসব করছেন? ড্রাগ লিডার মারা গেছে, তাহলে আপনি আবার কিসের প্রতিশোধ নেবেন? আপনার প্রতিশোধ শেষ। ইলজান হাসতে লাগলো তিহার কথা শুনে। তিহাকে বলল, তো এখন আমি কি আত্মসমর্পণ করব? তারপর নাহিয়ান আমাকে মেরে দিকে আহনাফের মতো? আমি ইলজান সব কিছুর প্ল্যান করে রাখি। তিহা বলল, আপনার মনে হয় আপনি বেঁচে থাকতে পারবেন? অবশ্যই না ম্যাডাম, এর জন্যই তো আপনাকে কিডন্যাপ করা। আপনার কি মনে হয় আমি এতটাই বোকা যে কোনো প্ল্যান ছাড়া এসব করব না? ভাগ্য সহায় ছিল বলে আহনাবকে ধরতে পেরেছেন। আপনার জন্য আহনাব মারা গেল, আর নাহিয়ান তার ক্রেডিট নিয়ে গেল। শেষটা কীরকম হবে তা আমি ঠিক করব। কি করতে চাইছেন আপনি? পুরো শহরে রেড অ্যালার্ট জারি করা। আপনার মনে হয় আপনি শহর থেকে বের হতে পারবেন? ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, কি বলছেন ম্যাডাম? আমি তো ভয় ভয় পেয়ে গেছি। প্লিজ এরকম করবেন না। আমার খুব ভয় করছে। আপনি নাহিয়ানকে বলে রেড অ্যালার্ট তুলে নিন প্লিজ ম্যাডাম। ইলজান আর কুড়ালটা টেবিলের উপর রেখে বলল, রেড অ্যালার্ট তো দূরের কথা, আমাকে নাহিয়ান জেলেও আটকে রাখতে পারবে না। কারণ আমি ইলজান। আহনাবের পরিণতি আমাকে দারুণ একটা শিক্ষা দিয়েছে। কারো মায় পড়ো না, তাহলে তুমি ধ্বংস। তিহা বলল, আপনিও কারো মায়ায় পড়বেন। আহনাব কিন্তু কারো মায়ায় পড়েনি, এটা হঠাৎ হয়ে যায়। ইলজান রেগে গিয়ে বলল, ইলজান কারো মায়ায় পড়বে? এটা অসম্ভব ব্যাপার। তিহা বলল, অবশ্যই পড়বেন। ইলজান এবার অনেকটা রেগে গেল। তিহার গলাতে কোড়াল ধরে বলল, ইলজান কারো মায়ায় পড়বে না, কারণ অর্নি বেঁচে নেই। নাহিয়ান মেয়েটাকে বলল, আপনি একদমই ভয় পাবেন না, আমরা আপনার নিরাপত্তা দেব। ইলজান এখানে কখনোই আসতে পারবে না। মেয়েটা ভয়ার্ত কণ্ঠে বলল, যে আত্মহত্যা করার চেষ্টা করলো শুধুমাত্র পালিয়ে যাওয়ার জন্য, এমন একজনকে কেন ভয় পাবো না স্যার বলুন তো? ইলজান তিহা ম্যাডামের কিডন্যাপ করে নিয়েছে। রিদি আপুও নিখোঁজ। এখন শুধুমাত্র আমি বাকি আছি। ইলজান আমাকেও নিয়ে যাবে স্যার। আমি ইলজানের হাতে যেতে চাই না স্যার। ওর মতো জানোয়ারের হাতে পড়ার থেকে আমি আত্মহত্যা করে নেব। আমি খুব ভয় পাচ্ছি স্যার। ইলজান আমাকে মেরে ফেলবে। আমি ভেবেছিলাম ইলজানের ফাঁসি হয়ে যাবে, কিন্তু আপনারা ওকে জেলে রাখতে পারেননি। ইলজান এখন আমার থেকে ওর প্রতিশোধ নেবে। মেয়েটা কান্না করতে লাগলো। নাহিয়ান মেয়েটাকে বলল, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনাকে 24 ঘন্টা আমাদের পুলিশ বাহিনী নিরাপত্তা দেবে। আর ইতিহাস সবাইকে খুব তাড়াতাড়ি উদ্ধার করা হবে। ইলজান এই শহরের বাহিরে যেতে পারবে না। আমরা পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে রেখেছি। তিহা ইলজানকে বলল, আপনি যখন বারবার বলতেন ইলজান কারো মায়ায় পড়বে না, তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনি কারো কাছ থেকে খুব কষ্ট পেয়েছেন। হয়তো সেই কষ্টের কারণ অর্নি ছিল, হয়তো আপনার ভালোবাসার বোঝেনি অর্নি।
এই প্রথমবার ইলজান শান্ত হয়ে গেল। কোরালটা হাত থেকে পড়ে গেল। ইলজান নিচে বসে পড়ল। তিহাকে বলল, হ্যাঁ, অর্নি আমার ভালোবাসা বোঝেনি, যেমনটা আপনি আহনাফের ভালোবাসা বোঝেননি। আমি অর্নিকে অনেক বছর আগে থেকে ভালোবাসতাম, যখন ওরা কানাডায় ছিল। কিন্তু হঠাৎ করে আমি অর্নিকে হারিয়ে ফেলি। অনেক খোঁজ নিয়ে জানতে পারি অর্নি ওর ভাইয়ের সাথে বাংলাদেশে এসেছে। তখন আমিও বাংলাদেশে এসে পড়ি। এখানকার একটা ভার্সিটিতে ভর্তি হই। আমি সবসময় অর্নির পেছনে পড়ে থাকতাম। ওকে আমার ভালোবাসার কথা বলতাম। কিন্তু অর্নি কখনো আমার ভালোবাসা বোঝেনি, আর কখনো বোঝার সুযোগও পাবে না। তিহা ইলজানকে বলল, আহনাফ জানতো না যে আপনাকে ভালোবাসেনি, তার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার প্রতিশোধ নিলেন। এখন আপনিও ধরা পড়ে যাবেন। আমাকে মেরে ফেলতে পারেন, তবে তার জন্য আপনি বেঁচে ফিরতে পারবেন না। এমনটা হবে না ম্যাডাম। সব পরিকল্পনা করে এসেছি। আপনি আমার বেঁচে থাকার চাবিকাঠি। আপনার জন্য আহনাফ মারা গেছে, এখন আপনার জন্য আমি বেঁচে যাব। আর ইলজানকে বলল, আশা করি তুমি এটা মনে রাখবে। এখন যা করার তোমার নিজেকেই করতে হবে। তোমার পরিণতি আহনাফের মতো না হোক। তিহা আরবিকে বলল, রাফা কোথায়? ভয় নেই, জীবিত আছে। ভয় তো তুমি পাচ্ছ, তাই মুখোশের আড়ালে লুকিয়ে আছো। তিহার কথা শুনে আরবি হাসতে লাগলো। তিহাকে বলল, সময় হলে দেখতে পাবেন ম্যাডাম। তখন আপনি আর আমি সামনাসামনি বসে কফি খাবো। আমি সেই দিনটির অপেক্ষায় আছি। আরবি চলে গেল। তিহা ইলজানকে বলল, আমরা ট্রেনে কেন? কোথায় যাচ্ছি? আপনি কি করতে যাচ্ছেন? ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, আপনি হয়তো চাইছেন আমি আহনাফের মতো আপনার মায়ায় পড়ে আপনার চোখের সামনে নিজের জীবন দিয়ে দেই, তাই না ম্যাডাম? এরকমটা চাই না। আর আপনি এমনটা কেনই করবেন? আপনি তো অন্যকে ভালোবাসেন, তাই আমি এরকমটা ভাবি না। আমরা কেউ কাউকে কারো মায়ায় ফেলতে বাধ্য করি না, করতে পারি না। এটা সবার ব্যক্তিগত ব্যাপার। আমি একজন ডাক্তার। আহনাফ আমার পেশেন্ট ছিল। আমি তার সাথে ভালো ব্যবহার দেখিয়েছি। এখন তার জন্য যদি সে আমার প্রেমে পড়ে, তাহলে সেটা কি আমার দোষ, তাই না? তিহার কথা শুনে যেন হাসতে লাগলো। তিহাকে বলল, বাহ, খুব ভালো ম্যাডাম। আপনি তো কিছুই করেননি। আপনি আর নাহিয়ান রিলেশনে ছিল। আপনি জেনে বুঝে আহনাফের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আপনি চেয়েছেন আহনাফের কাছ থেকে ওর অপরাধ সম্পর্কে জানতে। আর আপনি সেই মিশনে শতভাগ সফল। আপনি এমন একজনকে ভালোবাসলেন যে আপনার ভালোবাসার যোগ্যই না। নিজের সম্মানের জন্য আপনাকে বিপদের মুখে ফেলে দিল। আহনাফ যদি আপনাকে ভালো না বেসে মেরে ফেলতো, নাহিয়ান আপনাকে এই রিস্কটা নিয়েছে তারপরও, কারণ তার কাছে আপনি বেশি গুরুত্বপূর্ণ নন। এটা কোনো ভালোবাসা হতে পারে না ম্যাডাম। আহনাফ ওর ভালোবাসার জন্য জীবন দিল। আপনি আপনার ভালোবাসার জন্য জীবনের ঝুঁকি নিলেন। আমি আমার ভালোবাসার জন্য সব করলাম। নাহিয়ান আর ভালোবাসার জন্য কি করলো? আপনার জন্য কি করলো ম্যাডাম? এখন আপনাকে মেরে ফেলবো, অথচ আপনাকে বাঁচানোর জন্য নাহিয়ান এখানে নেই। এটা কেমন ভালোবাসা ম্যাডাম? আহনাফ মাত্র কয়েকদিনে আপনার মায়ায় পড়ে নিজেকে ধ্বংস করে দিল। না হলে নাহিয়ান এত বছর আপনার সাথে রিলেশনে থাকার পরও কেন আপনার মায়ায় পড়লো না ম্যাডাম? আহনাফ মারা যাওয়ার আগে ওর ভালোবাসার মানুষের কাছে ছিল, কিন্তু আপনার জন্য তা হলো না ম্যাডাম। আমাকে মাফ করবেন ম্যাডাম। আপনি আহনাফকে ধোঁকা দিয়েছেন, ভালোবাসার অভিনয় করেছেন। এরকম মানুষ আমার একদমই পছন্দ না। অর্নি আমাকে ভালোবাসেনি ঠিক, কিন্তু কখনোই আমার সাথে মিথ্যা বলেনি, আমার সাথে অভিনয় করেনি। আপনার খারাপ লাগুক বা ভাল বা ভালো লাগুক, আমি আপনাকে মেরে ফেলবো। কীভাবে মারবো বলেন ম্যাডাম? ইলজানের কথা শুনে তিহা ভয় পেয়ে গেল। ইলজানকে বলল, আমাকে মারবেন না প্লিজ। আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি একজন অপরাধীকে ধরতে সাহায্য করেছি, আর কিছুই না। ইলজান ওর কুড়ালটা দিয়ে দিহার গলা কাটতে যাবে, তখন ইলজান ওর হাত থেকে কুড়ালটা ফেলে দিল। তিহাকে বলল, আপনাকে মেরে ফেললে আহনাফের ভালোবাসাকে অসম্মান করা হবে। আহনাফকে অসম্মান করা হবে। আর আহনাফকে অসম্মান করা মানে অর্নিকে কষ্ট দেওয়া। আমি এটা করতে পারবো না। আমি অর্নিকে ভালোবাসি। তিহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ইলজান বলল, অর্নি যখন কানাডা থেকে চলে এসেছিল, আমি তখন পাগলের মতো আচরণ করেছিলাম। বাংলাদেশে আসার পর প্রথম যখন অর্নির সামনে আসি, তখন আমি কান্না করেছিলাম। আমি ঠিক থাকতে পারিনি। অর্নিকে জড়িয়ে ধরেছিলাম সবার সামনে। অর্নি তখন প্রথমবার আমাকে থাপ্পড় মেরেছিল। অর্নি আমাকে বলেছিল, তোমার মাথায় কি সমস্যা? একটা মেয়েকে জড়িয়ে ধরার সাহস পাও তুমি কোথায়? ইলজান অর্নিকে বলল, আমি সরি, বুঝতে পারিনি আমি। তুমি কানাডা থেকে চলে এসেছিলে না,
না বলে, তাই আমি এখন তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কেন এসেছো এখানে? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? কানাডায় তো সবসময় আমার পিছু পড়েছিলে। অন্তত এখানে আমাকে শান্তিতে থাকতে দাও। আমাকে প্লিজ একা থাকতে দাও। এসব ভালোবাসার কথা আর বলো না। আমাকে প্লিজ ভুলে যাও। মনে করো তুমি আমাকে চিনোই না। ইলজান বলল, আমি থিয়া গ্রহের সেই ভাঙা অংশ, যে চাঁদ হয়ে এখনো তোমার মায়াতেই আটকে আছে। তোমার জন্য নীলদিমি হব। তুমি হারিয়ে গেলেও আমি হারিয়ে যাব। তাই তোমাকে ভুলে যাওয়া অসম্ভব ব্যাপার। তোমাকে ভুলে যাওয়ার আগে আমি যেন নিজেকে ভুলে যাই। যেন অর্নিকে বলল, তোমাকে ভুলে যাওয়ার আগে আমি নিজেকে ভুলে যাব। আমি তোমার মায়ায় পড়ে গেছি। চাইলে কখনো তোমার মায়া থেকে বের হতে পারবো না। অর্নি বলল, দরকার হলে নিজেকে ভুলে যাও, তবু আমাকে বিরক্ত করা ছেড়ে দাও। তোমার মতো অসুস্থ কাউকে আমি কখনোই ভালোবাসবো না। তুমি মস্তিষ্ক বিকৃত একজন মানুষ। কানাডা থাকাকালীন তুমি যা করেছো তা আমি ভুলিনি। তুমি অনেককে আহত করেছো, এমনভাবে তাদের মেরেছো যেন তুমি কোনো জানোয়ার। এমন একজন সাইকো আমার ভালোবাসার যোগ্য না। ইলজান হাসতে লাগলো। অনিকে বলল, আমি অসুস্থতা ঠিক আছে, তবে আমি ভার্সিটিতে যাদের মেরেছি ওরা তোমাকে বাজে ইঙ্গিত দিয়েছিল, তাই মেরেছি। আমার ভালোবাসার মানুষের সাথে কেউ এমন করবে, এটা আমি কখনোই মেনে নেব না। অনি বলল, আমি বলেছিলাম আমার জন্য এসব করতে। আমার একদমই ভায়োলেন্স পছন্দ না। এর জন্য আমি আহনাব ভাইয়াকেও কিছু বলিনি। কিন্তু তুমি যা করেছো তাতে তোমার প্রতি কখনোই আমার ভালোবাসা আসবে না। আমি মস্তিষ্ক বিকৃত কোনো মানুষকে ভালোবাসতে পারবো না। তুমি এখানে কানাডার মতো আচরণ করবে না। আমার জন্য তোমার কখনোই কিছু করতে হবে না। আমাকে কেউ কিছু বলে সেটা আমি বুঝে নেব। তুমি প্লিজ কিছু করবে না। অর্নি চলে গেল। ইলজান একা দাঁড়িয়ে হাসতে লাগলো। ইলজানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে হাসতে দেখে সবাই অবাক হয়ে গেল। ইলজান ওর ভার্সিটিতে চলে গেল। ইলজান অর্নির পাশে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। ইলজান সবসময় অর্নিকে ফলো করে। ইলজান অনেক সময় বুঝতে পেরে ইলজানকে অর্নি অনেক সময় বুঝতে পেরে ইলজানকে অনেক অপমান করে। ইলজান তখন অর্নির দিকে তাকিয়ে শুধু হাসে। ইলজানকে চুপ থাকতে দেখে তিহা বলল, অর্নি কখনো আপনাকে ভালোবেসেছিল? ইলজান নীরব কণ্ঠে জবাব দেয়, না, অর্নি কখনো আমাকে ভালোবাসেনি। সবসময় আমাকে অপমান করত। তবে তার জন্য অর্নির প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। আমি অর্নি ছাড়া কিছু ভাবতে পারতাম না। আমার মনে হতো অর্নি আমাকে একদিন ঠিকই ভালোবাসবে। তিহা বলল, আপনি সবসময় অর্নিকে ফলো করতেন, তাহলে অর্নিকে হিয়া নিয়ে গেল সেটা দেখেননি? ইলজানের মন খারাপ হয়ে গেল। তিহাকে বলল, অর্নি মারা যাওয়ার 10 দিন আগে আমি অর্নিকে সবার সামনে প্রপোজ করি। ইলজান অর্নিকে বলল, তোমাকে আমি কিছু বলতে চাই। বলো। বৃষ্টি হচ্ছে অনেক। তোমার ছাতা কোথায়? এভাবে ভিজতেছো কেন? ইলজান হাঁটু গেড়ে একটা গোলাপ ফুল অর্নির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার রাগ অভিমান ভাঙানোর দায়িত্ব নিতে চাই। সারা জীবন ছায়া হয়ে তোমার পাশে থাকতে চাই। তোমার ওই মিষ্টি হাসির কারণ হতে চাই। তোমার ওই মায়াবী চোখের মায়ায় পড়তে চাই। আমি তোমার আবেগের কারণ হতে চাই। যদি সত্যি মাল্টিভার্সের অস্তিত্ব থাকে, তাহলে আমি প্রতিটা ইউনিভার্সে গিয়ে শুধু তোমাকেই ভালোবাসতে চাই। তুমি না চাইলেও আমি তোমাকে ভালোবাসতে চাই। অনি ইলজানের হাত থেকে গোলাপটা নিয়ে ফেলে দিল। ইলজানকে বলল, সরি, আমি তোমাকে ভালোবাসি না। আমাকে ভুলে যাওয়াই তোমার জন্য ভালো হবে। আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। অর্নি চলে যেতে চাইলে ইলজান অর্নির হাত ধরে বলল, কেন ভালোবাসবে না আমায়? অর্নি রেগে গিয়ে বলল, কারণ তুমি অসুস্থ। তোমার ভালোবাসা অসুস্থ। অল্পতেই রেগে যাও তুমি। তোমার ভালোবাসা বরং মানসিক ডাক্তারের প্রয়োজন। ইলজান বলল, আমি অসুস্থ মানছি, কিন্তু একটা তোমার ভাই কিন্তু খুব একটা সুস্থ না। তাকে ভালোবাসতে পারলে আমাকে কেন পারবে না? ইলজানের কথা শুনে অর্নি অনেক রেগে গেল। আহনাব সম্পর্কে কেউ কিছু বললে অর্নির একদমই সহ্য হয় না। অর্নি ইলজানকে থাপ্পড় মেরে বলল, আমার ভাইয়ার সম্পর্কে এসব বলার তুই কে? আমার ভাই আর তুই কখনোই এক হবি না। তোকে আমি ভালোবাসি না, আর কখনো বাসবও না। তোর কথা ভাইয়াকে বলিনি, কারণ আমি ভায়োলেন্স পছন্দ করি না। এতদিন আমি তোর সাথে কথা বলতাম, কিন্তু আজকের পর তুই আর আমার সাথে কথা বলতে আসবি না। এটাই আমাদের শেষ দেখা। ইলজান হাসতে লাগলো। গোলাপটা কুড়িয়ে নিল। অনিকে বলল, তোমাকে ভালোবেসে এখনও সেই আদিম যুগে আটকে আছি। তুমি বোঝোনি আমি তোমাকে কতটা ভালোবাসি। আবার ফিরে এসো আমার ভালোবাসায়। না হয় জানা যায়, লোকে বলবে কতটা ছিলে তুমি আমার মায়া। আমি মরে গেলেও জানতে পারবে না প্রিয়।
তোমার কাছে আমার অনুভূতিগুলো অপ্রিয়। তুমি ভালো থেকো অন্য কাউকে নিয়ে, আমি ভালো থাকবো তোমায় ভালোবেসে। অর্ণি চলে গেল। ইরজান দাঁড়িয়ে আছে এখনো, বৃষ্টিতে ভিজতেছে আর গোলাপটার দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইরজানকে হাসতে দেখে তিহা বলল, হাসছেন কেন? তারপর কি হলো? ইরজান বলল, বৃষ্টিতে ভেজার কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। 10 দিন হাসপাতালে ছিলাম। 10 দিন পর যখন কিছুটা সুস্থ হই, তখন অর্ণির সাথে দেখা করতে আসি ওর ভার্সিটিতে। কিন্তু অর্ণির দেখা পাইনি। ওর ফ্রেন্ডদের জিজ্ঞেস করার পর জানতে পারি অর্ণি আত্মহত্যা করেছে। এটা বলার পর ইলজান হাসতে লাগলো। তেহাকে বলল, আমি কখনোই কান্না করিনি। ওই দিন প্রথমবার অজান্তে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। আমার মাথায় একটা একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, আমি আর কখনো অর্ণিকে দেখতে পারবো না, ওর সাথে কথা বলতে পারবো না। অর্ণি আমাকে ভালো না বাসুক, কিন্তু আমি তো ওকে দেখতে পারতাম, ওর ভয়েস শুনতে পারতাম। এখন তো আমি অর্ণিকে হারিয়ে ফেলেছি। অর্ণি আর কখনো ফিরে আসবে না। অর্ণির আমাকে ভালোবাসার দরকার ছিল না। অর্ণি শুধু সারা জীবন আমার চোখের সামনে থাকতো, সেটাই আমার মানসিক প্রশান্তির কারণ হতো। ইরজানের কথাগুলো শুনে তিহার অনেক মন খারাপ হয়ে গেল। তিহা বুঝতে পারছে ইরজান অর্ণিকে কতটা ভালোবাসে। হঠাৎ একটা কিছু ভেবে তিহা অবাক হয়ে গেল। ইরজানকে বলল, আপনি কিভাবে জানতে পারলেন অর্ণি আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছিল? তিহার কথা শুনে ইরজান হাসতে লাগলো। নাহিয়ান পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, তাও এখনো ইরজানকে খুঁজে পাচ্ছে না। নাহিয়ান চিন্তিত অনেক এটা ভেবে ইরজান তিহার কোনো ক্ষতি করবে। যে মানুষ নিজেকে মারতে দ্বিধাবোধ করে না, সে সব কিছু করতে পারে। রিদি নাহিয়ানকে বলল, স্যার, আমি আপনাকে সাহায্য করতে চাই। রিদির কথা শুনে নাহিয়ান অবাক হয়ে গেল। রিদিকে বলল, তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? স্যার, আমি যখন ইলজানের সাথে ছিলাম তখন আমি ওর কাছে একটা ট্র্যাকিং ডিভাইস রেখেছিলাম। এটা সম্পর্কে ইলজান জানে না। আপনার এটা থেকে ইলজানের লোকেশন ট্র্যাক করতে পারেন। রিদির কথা মতো নাহিয়ান সেটা ট্র্যাক করতে লাগলো। নাহিয়ান দেখলো ইলজান ট্রেনে আছে। নাহিয়ান সব পুলিশকে অ্যালার্ট করে দিল, ট্রেন থামতে ইলজানকে গ্রেফতার করা হবে। তিহা ইলজানের কাছে আছে, তাই সবাইকে সতর্ক থাকার আদেশ দিল। রাত 10টা। তিহা ইলজানকে বলল, আপনি কিভাবে জানলেন অনিকে আত্মহত্যা করা হয়েছে? ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, সময় হলে জানতে পারবেন। এখন আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই। বলেন। আপনি মানসিক ডাক্তার, তাই না? হ্যাঁ। তাহলে তো আপনার সাথে ওর অবশ্যই দেখা করা উচিত। আমার দেখা সবচেয়ে ভয়ানক মানসিক রোগী। এই ব্যক্তি মানুষের রক্ত খাওয়া খুবই পছন্দ করে, মানুষকে কামড়ে দিয়ে তার মাংস খেয়ে ফেলে। এমন একজন মানসিক রোগী আপনাদের গবেষণার জন্য অনেক কাজে দেবে। আপনারা হয়তো মানসিক রোগীদের সম্পর্কে নতুন কিছু জানতে পারেন। এমন একজন ভয়ানক মানসিক রোগী আপনাদের ল্যাবে থাকা উচিত, তাই না ম্যাডাম? হ্যাঁ, থাকা উচিত। কিন্তু আপনি কার কথা বলছেন? আমরা তো এমন কারো কথা শুনিনি। এমন কেউ আমাদের শহরে যদি থাকতো, তাহলে অবশ্যই আমরা জানতাম ওই ব্যক্তি হাসপাতালে থাকতো। তিহার কথা শুনে ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, এমন অনেক কিছুই আছে যা আপনারা জানেন না। আচ্ছা ম্যাডাম, এমন একজন ভয়ানক মানসিক রোগী কোথায় থাকা উচিত? অবশ্যই হাসপাতালে। তাহলে তো ওই ব্যক্তির সাথে অন্যায় হয়ে গেল ম্যাডাম। লোকটা একা একটা জেলে আছে, নিয়মিত খাবারও পায় না। এমনকি সাধারণ মানুষও তার সম্পর্কে জানে না। তাকে এতটাই গোপন রাখা হয়েছে। লোকটার চিকিৎসা না করিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছে। কেউ অপরাধ করলে তাকে জেলে রাখা হয়, কিন্তু কেউ যদি অসুস্থ হয় তখন তার চিকিৎসা না করিয়ে তাকে জেলে রাখাটা কি ঠিক ম্যাডাম? না, যতই অপরাধ করুক তার আগে চিকিৎসা করাতে হবে। এটা মানবাধিকার বিরোধী। ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় তখনই জেলে রাখতে পারবে না। কিন্তু আপনি কার কথা বলছেন? আমাদের শহরে এমন একজন আছে, জেলের বি ব্লক। সবাই জানে সেটা অফ করে রাখা হয়েছে, কিন্তু সেখানেই ওই ব্যক্তি আছে। আমার মনে হলো একজন মানসিক ডাক্তার হিসেবে আপনার এটা জানার দরকার। হয়তো গবেষণায় কাজে লাগতে পারে আপনার। আপনি এটা আমাকে কেন বললেন? আপনার কোনো প্ল্যান নাই তো? তিহার কথা শুনে ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, ম্যাডাম, আর কিছুক্ষণ পর ট্রেন থেমে যাবে। হয়তো সামনেই পুলিশ দেখতে পারবেন। সবাই আমাদের ঘিরে রেখেছে, কিন্তু আপনার জন্য কেউ গুলি করতে পারবে না। আপনি কিন্তু আপনার গলা আমার কুড়ালের কাছাকাছি রাখবেন ম্যাডাম, তা না হলে আপনার গলা কাটতে সমস্যা হবে। টিহা বলল, আপনি আমাকে মেরে ফেললে এসব বললেন কেন? ইজান কিছু না বলে হাসতে লাগলো। ইজানের এই হাসির রহস্য তিহা বুঝে উঠতে পারছে না। ইজান তিহার হাত শিকল দিয়ে বেঁধে
রেখেছে। তিহার গলায় কুড়াল ধরে রাখল। ইলজান যেমনটা ভেবেছিল তেমনটাই হলো। ট্রেন থেকে নেমে আসতেই নাহিয়ানকে দেখতে পেল। সাথে হৃদিও আছে। নাহিয়ান বলল, তুমি ধরা পড়ে গেছো ইলজান, আত্মসমর্পণ করে দাও, তা না হলে বন্দুকের গুলি তোমার বুকে থাকবে আহনাপের মতো। ইলজান হাসতে লাগলো। নাহিয়ানকে বলল, ভাগ্য ভালো তার জন্য আহনাবকে ধরতে পেরেছ। এখনো দেখেছি তোমার ভাগ্য ভালো। কিন্তু ভাই, আমার তো নিজেকে নিয়ে একদমই চিন্তা নেই। তিহা ম্যাডামের গলা যখন মুরগি জবাইয়ের মতো করে কাটবো, তখন সেটা খুবই খারাপ হবে। আচ্ছা, আমি ম্যাডামের গলা কাটছি, তোমরা আমাকে গুলি করে দাও। ইলজানের কথা শুনে নাহিয়ান ভয় পেয়ে গেল। সবাইকে গুলি করতে নিষেধ করে দিল। এটা ভেবে হৃদি রেগে গেল। নাহিয়ানকে বলল, স্যার, আপনি একটা মেয়ের জন্য আমাদের সবাইকে বিপদে রাখতে পারেন না। ইলজান বেঁচে থাকলে আমাকে জানোয়ারের মতো মেরে ফেলবে। আপনি তিহার জন্য আমার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারেন না স্যার। আমি বলছি, ইলজানকে গুলি করুন স্যার, ইলজানের ফাঁদে পা দিবেন না। নাহিয়ান হৃদিকে বলল, আপনি চুপ করেন। হৃদি এবার আরও রেগে গেল। নাহিয়ানকে বলল, ইলজানকে ধরতে আমি আপনার সাহায্য করেছি। ড্রাগ লিডারকে মেরে ফেলতেও আমি আপনার সাহায্য করেছি। আর আপনি এখন তিহার জন্য আমার জীবন ঝুঁকিতে ফেলছেন। হৃদির কথা শুনে নাহিয়ান রেগে গেল। হৃদিকে বলল, তুমি পুলিশে ইনফর্মার হিসেবে কাজ করছো, এর জন্য তুমি টাকাও পেয়েছো। তাছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে তুমি যে অপরাধ করেছো তা থেকেও মুক্তি পেয়েছো। এখন চুপ করে থাকো। ইলজান হাসতে লাগলো। হৃদিকে বলল, বেবি, তুমি না আমাকে পছন্দ করো, আমার সাথে সম্পর্ক করতে চাই, এখন আমাকেই মেরে ফেলতে চাইছো? তোমার এই নতুন প্রতিভা সম্পর্কে আমি জানতামই না। একদিন দুজনে একসাথে বসে ডিনার করবো বেবি, সব জানবো তখন। তোমাকে আমার বেস্ট ম্যাজিক দেখাবো বেবি। ইলজান তিহাকে নিয়ে একটা গাড়িতে উঠে গেল। নাহিয়ান, হৃদি ওরাও পিছু নিল। হৃদি নাহিয়ানকে বলল গুলি করতে, কিন্তু নাহিয়ান তিহার জন্য করছে না। হৃদি উপায় না পেয়ে নাহিয়ানের কাছ থেকে বন্দুক নিয়ে ইলজানের গাড়ির চাকায় গুলি করলো। ইলজানের গাড়ি পড়ে যায়। নাহিয়ান হৃদিকে থাপ্পড় মারে এটা করার জন্য, কারণ তিহাও এখন বিপদে আছে। ইলজান কোনো রকমে গাড়ি থেকে বের হয়। ইলজান তিহা দুজনেরই অনেক কেটে গেছে। ইলজানের হাত পায়ের অনেক জায়গায় ক্ষত। সবটা একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে সবাই একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে হৃদি নাহিয়ানকে বলল, স্যার, ইলজানের কথা শুনবেন না, ওকে গুলি করে দিন। ইলজান তিহার গলায় কোড়াল ধরে রেখেছে। হৃদি বলে যাচ্ছে নাহিয়ানকে গুলি করতে। ইলজান নাহিয়ানকে বলল, অনেক বড় ভুল করলেন স্যার। নাহিয়ান ইলজানকে বলল, কেন এমন করছো তুমি? অনির প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, সবাই মারা গেছে, আর কি চাচ্ছ তুমি? অনি আত্মহত্যা করেছে, তুমি কেন মানতে চাইছো না? ড্রাগের কারণে আত্মহত্যা করেছে স্যার, এটা ঠিক। অনি ডিপ্রেশনে ছিল, কিন্তু ড্রাগ দেওয়ার কারণে অনি আত্মহত্যা করতে উৎসাহিত হয়েছিল। নাহিয়ান রেগে গিয়ে বলল, তুমি কিভাবে জানলে অনিকে ড্রাগ দেওয়া হয়েছিল? আহনাব ড্রাগ ওয়েবে রাইসাকে খুন করার অর্ডার দিয়েছিল। সেই অর্ডারটা আমি নিয়েছিলাম স্যার। রাইসাকে খুন করার যে ভিডিওগুলো দেখেছিলেন সেটা আমিই ছিলাম। রাইসাকে অত্যাচার করার সময় আমি অন্যের নাম নিলে রাইসা বাঁচার জন্য আমাকে সত্যিটা বলে। এদিকে আহনাব কাউকে ভালোবেসে নিজের জীবন দিয়ে দিল। হয়তো আমিও ভালোবাসার জন্য জীবন দিতাম, কিন্তু সেটা অন্যের জন্য। অন্য না থাকলে আমার কারো প্রতি অনুভূতি নেই। অন্যের জন্য যেমন জীবন দিতাম, তেমনি ওর প্রতিশোধের জন্য প্রয়োজন হলে সবাইকে মারব। এমনকি তিহা ম্যাডামের গলা কাটতেও দ্বিধাবোধ করব না। আমি আহনাব নই যে প্রতিশোধ নেওয়ার পর নিজে মরে যাব। ইলজান ধরা পড়বে না, আমি শুধু আপনাদের অতিথি। আমি দেশ ছাড়ার পর আমার কাজগুলো আপনাদের শিহরিত করবে আশা করি। ইলজান কুড়াল দিয়ে তিহার গলা কাটতে যাবে। 10 দিন পর হৃদি একটা নাইট ক্লাবে আছে। অনেক ড্রিঙ্ক করছে আজকে, ওর নিজের ভেতর নেই। গাড়িতে বসার পর ইফসানকে যেতে বলল। বাসায় আসার পর হৃদি ইফসানকে বলল, আমাকে রুমে নিয়ে এসো। ইফসান হৃদিকে কোলে তুলে নিল। রুমে আসার পর হৃদি বলল, মাস্ক পরে আছো কেন? আজকে বাসায় যেতে হবে না। কি হলো, হাসছো কেন? ব্লেড দিয়ে হৃদির হাত কাটার পর হৃদি হুঁশে ফিরল। মাস্ক সরানোর পর হৃদি থমকে গেল। হৃদি বলল, ইলজান হাসতে লাগলো। হৃদির হাত পা বেঁধে দিল। হৃদির মুখ আটকে দিল যাতে শব্দ করতে না পারে। নিচে নেমে গাড়ি থেকে ওর কোড়ালটা নিয়ে গিয়ে হৃদিকে বলল, ম্যাজিক দেখবা? হৃদি ইশারায় না বলল। ইলজান তখন বলল, আচ্ছা ম্যাজিক দেখাচ্ছি, ওয়েট। ইলজান কোড়ালটা নিয়ে হৃদির একটা হাত কেটে নিল। হৃদিকে বলল, ধন্যবাদ তোমাকে।
বলেছিলাম তোমাকে আমার বেস্ট ম্যাজিক দেখাবো। হৃদির একটা হাত কেটে ফেলে ইলজান বলল, এই হাত দিয়ে আমাকে গুলি করার চেষ্টা করেছো, তাই এই হাত কেটে নিলাম। তবে সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি সত্যিই জিনিয়াস। সবাইকে হার মানিয়েছো, এমনকি আমাকেও। আমি তোমার কাছে ট্র্যাকিং ডিভাইস রেখেছিলাম, আর তুমি সেটা আমার উপরই প্রয়োগ করলে। জিনিয়াস তুমি। শুরু থেকেই তুমি আমার সাথে গেম খেলে এসেছো, কিন্তু আমি জেল থেকে পালিয়ে আসবো এটা তোমার কল্পনার বাহিরে ছিল। ইজানের কথা শুনে হৃদি বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি নিজেকে বাঁচানোর জন্য এটা করেছি। আমি ভেবেছিলাম তুমি আমার ফ্রেন্ডদের মতো আমাকেও মেরে ফেলবে, তাই আমি এমনটা করেছি। আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তো অন্যের সাথে জড়িত ছিলাম না। আমাকে বেরো না প্লিজ। হৃদির কথা শুনে ইউজান হাসতে লাগলো। হৃদিকে বলল, আহনাপের মতো প্রতিশোধ নেওয়ার পর মরে যাব, এতটা বোকা আমি নই। আমি সব কিছুর প্ল্যান করে রেখেছিলাম। আমার এখন কানাডা থাকার কথা ছিল, কিন্তু তুমি সেটা হতে দাওনি। নাহিয়ানকে নিয়ে এসেছো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সময় হলে জানতে পারবে। হৃদি বলল, আমরা সবাই ভেবেছিলাম তুমি মারা গেছো, তোমার বুকে গুলি লেগেছিল। এজেন্ট হাসতে হাসতে বলল, আহনাপের মতো আমার বুকে গুলি করা নাহিয়ানের উচিত হয়নি। আমি এটাই চাচ্ছিলাম, নাহিয়ান আমার বুকে গুলি করুক। এর জন্যই তিহাকে মারতে চেয়েছিলাম, যাতে নাহিয়ান আমার বুকে গুলি করে। ইরজানের কথা শুনে হৃদি অবাক হয়ে গেল। ইরজানকে বলল, এরকমটা কেন? ইরজান বলল, প্ল্যান ছিল এটা আমার। ফ্ল্যাশব্যাক 10 দিন আগে। একটা শব্দ হলো। শব্দ শুনে ইরজান হাসতে লাগলো। তিহার গলাতে কুড়াল ধরে বলল, সরি ম্যাডাম, আপনার গলাতে কুড়াল চালাতে হবে। কিছু মনে করবেন না প্লিজ। নাহিয়ান এটা না করতে অনুরোধ করছে ইরজানকে। হৃদি নাহিয়ানকে গুলি করার জন্য বলছে। ইরজান হাসতে লাগলো। কুড়াল দিয়ে তিহার গলা কাটতে যাবে, তখন নাহিয়ান কিছু না ভেবেই ইরজানের বুকে গুলি করে দিল। ইরজান হাসতে লাগলো। কুড়ালটা হাতে নিয়ে নদীতে ঝাঁপ দিল। তখন নদীতে ট্রলার ছিল অনেক। ভাসমান মেলা চলছিল। নাহিয়ান দৌড়ে তিহার কাছে আসলো। হৃদির মুখে হাসি ফুটে উঠল। নাহিয়ান পুলিশকে বলল, নদীতে খোঁজ করতে ইরজানের লাশ খুঁজে পেতে হবে। একদম বুকের মাঝখানে গুলি করা হয়েছে। নাহিয়ান নিশ্চিত ইরজান মারা যাবে। তিহাকে বলল, তুমি ঠিক আছো? আর ভয় নেই, ইরজান মারা গেছে। কিছুক্ষণ পর ইরজান একটা রুমের ভেতর বুলেট প্রুফ জ্যাকেটটা বের করে নিল। অনেক ঠান্ডা থাকার কারণে ইরজানের ভালো হয়েছে। হুরির নিচে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, যা কেউ বুঝতে পারেনি। এসব ইরজানের প্ল্যান ছিল। সবার কাছে ইরজান মৃত, এর কারণে ইরজান বেঁচে থাকবে। আরভি ওই সময় ট্রলার নিয়ে নিচে ছিল। পজিশন থাকার পর শব্দটা করেছিল, তারপর বাকিটা ইরজান করেছে। এখন পুলিশের কাছে ইরজান মৃত মানুষ। তারা ইরজানের লাশ খুঁজতে থাকবে। নাহিয়ান মৃত ভেবে নিশ্চিত থাকবে। এই সুযোগে ইলজান কানাডা চলে যাবে। ইরজান ড্রাক ওয়েবের অন্ধকার জগতে চলে যাবে, যেখান থেকে কেউ ওকে বের করতে পারবে না, না নাহিয়ান আর না কানাডা পুলিশ। ইরজান আরভিকে বলল, ধন্যবাদ তোমাকে, আমি কখনো এটা ভুলবো না। চিন্তা করো না, সব কিছু প্ল্যান অনুযায়ী হবে। তুমি প্রস্তুত থেকো, আমরা ওকে বের করব। আরভি ইরজানকে বলল, অর্নিকে কখনো ভুলতে পারবে? ইরজান মন খারাপ করে বলল, অর্নি আমার মস্তিষ্কে থাকবে। যখন মনে হবে অর্নির প্রতি আমার মায়া কমে যাচ্ছে, তখন ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলবো। এর জন্য আমাকে সবসময় অসুস্থ থাকতে হবে। আবার ডার্ক ওয়েবে চলে যাব। অস্তিত্ব থেকেও অস্তিত্বহীন হয়ে থাকব। অর্নির জন্য এখানে এসেছিলাম। এখন আবার আমার দুনিয়ায় চলে যাব। শেষবার দুটো কাজ করে যাব। অর্নির কবরের কাছে গিয়ে ওকে একবার ভালোবাসার কথা বলবো। আরভি বলল, এখন যাওয়া ঠিক হবে না, কিছুদিন পর যেও, সব কিছু শান্ত হয়ে যাবে তখন। ইরজান বলল, আচ্ছা, আমরা যাকে ভালোবাসি সে কেন আমাদের ভালোবাসে না বলতে পারো? ইরজানের কথা শুনে আরভির মন খারাপ হয়ে গেল। ইরজানকে বলল, ভালোবাসা অন্যরকম একটা প্রশান্তি আছে। তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে ভালোবাসার অনুভূতি দিয়েছে। এটাই অনেক। যাকে ভালোবাসি তাকে পেতে হবে এমনটা তো না। আমরা শুধু ভালোবেসে যাব, এই অনুভূতিটাই আমাদের জন্য অনেক কিছু। ইরজান বলল, হয়তো। সে ভালো না বাসলে যে তাকে ভুলে যেতে হবে এমনটা না। সে তার মন নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমার না। আমার মনে তার জন্য যে অনুভূতির সৃষ্টি হয়েছে সেটা সে নিয়ন্ত্রণ করতে পারেনি। আরভি বলল, আমাদের আবার কখনো দেখা হবে? ইরজান হেসে বলল, দুনিয়ার মানুষের জন্য আমি অস্তিত্বহীন, কিন্তু ডার্ক ওয়েবে আমি অসুস্থ। ইরজান ভয়ঙ্কর কেউ। জানি না আবার কখনো দেখা হবে কিনা। কে জানে, দেখা হলেও
হয়তো তুমি চিনতে পারবে না, তবে আমি আড়ালে থেকে এটা করব। তোমার আর ওর জন্য করব। তুমি শুধু অপেক্ষা করো, আমার প্ল্যান অবশ্যই কাজ করবে। আরভি বলল, তাহলে এটাই আমাদের শেষ দেখা। হয়তো 10 দিন পর আর কথাও হবে না। আমি সব কিছু গুছিয়ে রেখেছি। 10 দিন পর তুমি চলে যাবে। আবার যদি আমাদের দেখা হয়, তাহলে যেন এই ভয়ঙ্কর ইউজেনকেই দেখতে পাই। সে সব সময় হাসবে। ইজেন আরভিকে জড়িয়ে ধরে বলল, দেখা হলে আগের থেকে ভয়ঙ্কর ইউজেনকে দেখতে পাবে, কথা দিলাম। 10 দিন পর বর্তমান। তিহা নাহিয়ানকে বলল, আমি তোমাকে অনেকবার বলেছি, তাও তুমি আমার কথা শুনছো না। আমি ওই অপরাধীর সাথে দেখা করতে চাই। নাহিয়ান বলল, ওর সাথে দেখা করা নিরাপদ না। কেউ ওর সাথে দেখা করতে চায় না, এমনকি পুলিশও না। ওর কাছে যায় না। ও কাউকে কিছু বলে না। ওর হাত পা শিকল দিয়ে বাঁধা, মুখ দিয়ে অনেক কিছু পুলিশকে আক্রমণ করছে। তারপর থেকে ওকে সিক্রেট রুমে রাখা হয়েছে। তার থেকে বড় কথা, ও আমার আওতাধীন নয়। ওর কেসটা অন্য একজন সিনিয়র অফিসারের কাছে। তিনি কখনোই দেখা করার অনুমতি দেবেন না। তার অনুমতি ব্যতীত আমি কিছু করতে পারবো না। পুলিশ হলে উনি অনেক ভয়ঙ্কর। তিহা বলল, তোমার কাছে কিছু করতে হবে না। আমি অন্য পরিচয়ে তার সাথে দেখা করব। তোমার ওই ভয়ঙ্কর পুলিশ বাধ্য থাকবে দেখা করানোর জন্য। নাহিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করবে তুমি? দেখতে পারবে। তিহা ওর সিনিয়র ডাক্তারদের সাথে কথা বলছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে রিসার্চের জন্য হলেও দেখা করবে। তিহার ফ্রেড মানবাধিকার কমিশনে জব করে। তার কাছে এই মানসিক রোগী সম্পর্কে বলেছে। মানসিক হাসপাতাল আর মানবাধিকার কমিশন থেকে আদালত থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অতি দ্রুত ওই অপরাধীকে মানসিক হাসপাতালে পাঠাতে হবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মানসিক হাসপাতালে রাখতে হবে। নাহিয়ানের সিনিয়র অফিসার নাহিয়ানকে বলল, এটা আটকাতে হবে। তোমার স্ত্রীকে বলো এটা না করতে। নাহিয়ান তাকে বলল, তিহা কখনোই এটা মানবে না। তিহা দুজন পুলিশের সাথে নিয়ে সেই অপরাধীর সাথে দেখা করতে গেল। তবে জেলের বাহির থেকে তার সাথে কথা বলতে হবে। তিহার সাথে থাকা পুলিশরা তিহাকে বলল, ম্যাডাম, এই জানোয়ারের সাথে আপনার দেখা করা ঠিক হবে না। অনেক মানুষকে খুন করেছে। যাদের মাথা পাওয়া যায়নি, তাদের শরীর জানোয়ারের মতো কামড়ের দাগ ছিল। ওর মতো ভয়ঙ্কর অপরাধী আমরা দেখিনি। রিদি ইলজানকে বলল, তুমি যা বলবে আমি তাই করব। দয়া করে আমাকে মেরো না। ইলজান হাসতে লাগলো। রিদির গলাতে কোরাল রেখে বলল, কখনো কোনো মেয়েকে কিস করেছ? হৃদয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? হ্যাঁ বা না? হ্যাঁ, আমার মেয়েদের প্রতি দুর্বলতা আছে। আমি ছেলে মেয়ে উভয়ের প্রতি সমান আকর্ষিত হই। ইলজান দু হাতে দুটো কোরাল নিয়ে হাসতে লাগলো। ইলজান এমন আচরণে হৃদি ভয় পেয়ে গেল। ইলজান রিদিকে বলল, নিজেকে বাঁচাতে অর্নিকে মেরে ফেললে, এখন তোমাকে কে বাঁচাবে? এটা বলে হৃদির অন্য হাতটাও কেটে ফেললো। ইলজানের কথা শুনে হৃদি অবাক হয়ে গেল। ইলজানকে বলল, কি বলছো তুমি? আর আমি অর্নিকে মারিনি। আমি ওর সাথে জড়িত ছিলাম না। যারা জড়িত ছিল তারা সবাই মারা গেছে। ডার্ক লিডারকে নাহিয়ান মেরে ফেলেছে। ইলজান হৃদির দুটো পা কেটে নিল। হৃদিকে বলল, ডার্ক লিডার আমার সামনে আছে। আমিও ভেবেছিলাম মারা গেছে, কিন্তু যখন নাহিয়ান বলল ডার্ক লিডারকে তুমি ধরতে সাহায্য করেছো, হ্যাকিং জানো, তখন আমার সন্দেহ হয়। তারপর তোমাকে ফলো করি, আর সত্যিটা বেরিয়ে আসে। তুমি যেই মেয়ের প্রতি সর্বশেষ আকর্ষিত হয়েছ, সেটা আমার প্ল্যান ছিল। বলো, এখন তোমাকে কি করব? হৃদি হাসতে লাগলো। ইলজানকে বলল, সব যখন জেনে গেছ, তাহলে আর লুকাবো না। হ্যাঁ, আমি অর্নিকে মেরেছি। আমি ডার্ক লিডার। আমি চেয়েছিলাম এমন কিছু করতে যাতে অর্নি আত্মহত্যা করে। আমার ভয় ছিল সত্যিটা অর্নি ভার্সিটিতে বলে দেবে। তারপর জানতে পারি হিয়া ওর ফ্রেন্ডের মাধ্যমে অর্নিকে ধর্ষণ করে। আমি তখন এটা আমার জন্য সুযোগ হিসেবে দেখি। অর্নি তখন অনেক ডিপ্রেশনে ছিল। আমি ওকে ড্রাগ দিই। এর ফলে অর্নি আত্মহত্যা করে, আর আমি আড়ালে থেকে যাই। আহনাব যদি সত্যিটা জেনেও থাকে, তাহলে সেটা হিয়ার ব্যাপারে জানবে। আমি সবসময় আড়ালে থাকবো। ইরজান হাসতে লাগলো। রিদিকে বলল, তোমার মতো মেয়েরা সবাই ড্রাগের সাথে জড়িত ছিল, শুধু তুমি ছাড়া, কারণ তুমি নিজেই ডার্ক লিডার। সত্যিই অসাধারণ গেম খেলেছো। ভাগ্য তোমার সহায় হয়নি। তোমাকে আগে মেরে ফেললে যতটা না প্রশান্তি হতো, তার থেকে 1000 গুণ প্রশান্তি এখন পাবো। মনে হচ্ছে যেন বুক থেকে পাহাড় নেমে গেছে। ভালো লাগছে অনেক। ধন্যবাদ তোমাকে। শেষবার তোমাকে ম্যাজিক দেখাবো।
আমার অর্ণিকে আমার থেকে দূরে করেছো। অর্ণি আমাকে ভালো না বাসো, কিন্তু সবসময় আমার চোখের সামনে থাকতো। তোমার জন্য সেটা সম্ভব হয়নি, অর্ণির জন্য এটা। এজান দুটো কুড়াল দিয়ে হৃদির শরীরে এলোপাথারি আঘাত করতে লাগলো। পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাও ইলজান থামছে না। অনেকক্ষণ এরকম আঘাত করার পর ইলজান ক্লান্ত হয়ে গেল। হৃদির মাথাটা অনেকগুলো টুকরো করতে লাগলো। হৃদির পুরো শরীর টুকরো টুকরো করে রুমে রেখে দিল। হৃদির চোখ দুটো বের করে সেগুলো টুকরো করলো আর চিৎকার করে বলতে লাগলো, আমার অর্ণিকে আমার থেকে দূরে রেখেছিস। আমি আর কখনো অর্ণিকে দেখতে পাবো না। কেন করলি এমন? হৃদি যে ড্রাগ লিডার ছিল, তার সব প্রমাণ পুলিশকে অজ্ঞাত ব্যক্তি সেজে দিয়েছে। ইলজান দেশ ছাড়ার পরে সেগুলো পুলিশের কাছে চলে যাবে। রাতে ইলজান দেশ ছাড়বে, কানাডা চলে যাবে, আবার সে ডার্ক ওয়েবের দুনিয়ায় চলে যাবে। ইলজান না থেকেও থেকে যাবে সবার মাঝে। ইলজান দেশ ছাড়ার আগে শেষবার অর্ণির কবরের সামনে দাঁড়িয়ে ইলজানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ইলজান অর্ণিকে বলছে, আমাকে ভালোবাসলে কি খুব বেশি সমস্যা হয়ে যেত? আমি তোমার জন্য সুস্থ ছিলাম। ধন্যবাদ তোমাকে আমার মনে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করানোর জন্য। তোমার প্রতি আমার কখনো ঘৃণা না জন্মাক। যাকে ভালোবাসি তার প্রতি অপমানও না জন্মাক। তুমি আমার মস্তিষ্কে থাকবে যতদিন এই যেন বেঁচে থাকবে। আমি যেন চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই। হয়তো এটাই ভালোবাসা। শেষবার তোমাকে কিছু বলতে চাই, প্লিজ কিছু মনে করো না। কথা দিচ্ছি আজকের পর আর তোমাকে কিছু বলবো না। আর কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। তোমার অস্তিত্ব সর্বদাই আমার মস্তিষ্কে থাকবে। শেষবারের জন্য বলছি। মস্তিষ্ক এলোমেলো করা তোমার ভালোবাসা, তুমি আমার অস্তিত্ব। অসুস্থ মস্তিষ্কে জড়িয়ে থাকা এক মায়া, না চাইতেই নিজেকে করেছি প্রহার। তুমি বুঝোনি কত রাত নির্ঘুম কেটেছে আমার। তোমাকে ভালোবেসে বিকৃত আমার মস্তিষ্ক, আর তুমি সেই ভালোবাসার নাম দিয়েছ অসুস্থ। তোমার কাছে আমি ছিলাম আবেগের অধ্যায়। তোমার ভালো থাকার কথা ছিল অন্য কারো মায়া। আমি শুধু তোমার মায়ায় পড়তে চাই। তুমি না ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসতে চাই। আলবিদা আমার না পাওয়া ভালোবাসা অর্ণি। ইরজানের চোখে পানি মুছে ফেললো। অর্ণির থেকে ইরজানের দূরত্ব আস্তে আস্তে বাড়তে লাগলো। একটা সময় সেটা অন্ধকারে ঢেকে গেল, ঠিক যেমন আজকের পর ইরজানের অস্তিত্ব অন্ধকারে ঢেকে যাবে। হয়তো এরকম না হলেও পারত। অর্ণি ইরজানকে ভালোবাসত। এখন সব কিছুই অতীত। ইরজান নিজেও জানে না আবার কখনো ফিরে আসবে কিনা। অর্ণির জন্য ইরজান ওর জীবনে প্রথম কাঁদল, আজকে অর্ণির জন্য শেষবার কাঁদল।